অঙ্গন ঘুরে তিনি গঙ্গার তীরে এসেছেন। এসে দেখলেন অপরূপা সুন্দরী একটি নারী। জিজ্ঞাসা করলেন, এই মেয়ে, তুমি এখানে খাওয়া পাইছো কেন? মেয়েটি বলছে, আমার গায়ে মাছের গন্ধ। বাবা বলেছেন, যদি তুই খেয়া ঘাটে খেয়া বাস, তাহলে কোনো মহাপুরুষের যদি তোর জীবনে সঙ্গ আসে, তাহলে তোর আর এই মৎস্যের গন্ধ থাকবে না। তখন বললেন, আমি তোমাকে সঙ্গ দেব। সৃষ্টি সুখের উল্লাসে তিনি একটা সৃষ্টি করবেন এই মৎস্যগন্ধার দ্বারা। তিনি নিয়ে গেলেন দ্বীপে, কিন্তু দ্বীপের চতুর্দিকে তো নৌকা চলছে, মানুষ চলছে। তিনি পরাশরমণি ঝাউ গাছ তৈরি করলেন। ঝাউ গাছ তৈরি করে নিচে তো নিশ্চিন্ত নয়, ফাঁকা। তিনি এই যে ঘন কুয়াশা, উজ্জ্বলিকা তৈরি করলেন। এই কুয়াশা তৈরি করেছেন কে? পরাশরমণি। দেখবেন এই শীতের রজনীতে টিভিতেও আমরা সংবাদ শুনছি, অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে ট্রাকের দ্বারা, বাসে, মোটর সাইকেলে সামনাসামনি হওয়া। তারা ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা বললেন, যে দড়িটা ধরেছিস প্রভাস, সে মত্তভূমিতে থাকতে হবে। আর 7 জন তোরা যদি গঙ্গা গর্ভে ধারণ করে, তাহলে তোরা উদ্ধার হয়ে যেতে পারবে। সেই প্রভাসী অষ্টবসুর এক বসু প্রভাস। সেই প্রভাসকে যখন গঙ্গায় ভাসিয়ে দিতে যাচ্ছেন গঙ্গা দেবী, তখন বাধা দিয়েছিলেন শান্তনু রাজা। সব তুমি দিয়ে দিলে, সব তুমি দিয়ে দিলে, কিন্তু আমি এই শেষ সন্তানটি ভিক্ষা চাই তোমার কাছে, আমি দেব না। গঙ্গা অদৃশ্য হয়ে গেল ছেলেটিকে দিয়ে। সেই ছেলে প্রবাসী বিশ্বদেশ। যখন শান্তনু রাজা স্ত্রীর বিয়োগে, স্ত্রী চলে যায়, পাগলের মতো গঙ্গার তীর দিয়ে হাঁটতেন, যদি বা আবার দেখা হয়। কিন্তু দেখলেন গঙ্গার তীরে প্রায় গঙ্গার মতোই অপরূপা একটি মেয়ে বসা আছে। তখন দিয়ে তার হাত ধরেছে শান্তনু রাজা। ভ্রমে হাত ধরলেন। ক্ষত্রিয়দের নিয়ম হলো, যদি কোনো নারীর হাত ধরে, সেই ক্ষত্রিয়ে সেই মেয়েকে বিবাহ করতে হবে। হাত ধরলেন, ভ্রমে হাত ধরলেন। দেখা গেল সে গঙ্গা নয়, কিন্তু গঙ্গারই মতো একজন নদী তটে বসে আছে। তখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার নাম কি? আমি তো মৎস্যগন্ধা, গান্ধার রাজে, আর মৎস্যগন্ধা দাসরাজের কন্যা। দাসরাজের কাছে প্রস্তাব দিলেন যে শান্তনু রাজা তিনি বিয়ে করবেন। দাসরাজ রাজি হয়েছে। বললেন, না, হে শান্তনু রাজা, তোমার জ্যেষ্ঠ পুত্র আছে, সেই হবে রাজা। আমার মেয়ের গর্ভে যে সন্তানরা আসবে, তারা করবে তার দাসত্ব। সেজন্য আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিল। বিশ্বদেব প্রতিজ্ঞা করলেন, আমি তার পরিগ্রহ করব, তবু আপনার মেয়ে আমার বাবার সঙ্গে বিয়ে দিন।
1908 সনে ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনে নেপালে গিয়েছিলাম। সেখানে নেপালের রাজা জ্ঞানেন্দ্রের সঙ্গে আমি সৌজন্য সাক্ষাৎ করেছিলাম। 144টা রাষ্ট্রের ডেলিগেটররা এসেছিলেন, সেখানে আমি বক্তব্য রেখেছিলাম। রাজার জ্যেষ্ঠ পুত্র রাজা। এখন বললেন বিশ্বদেব, আমি কুরুকুলের অত্যন্ত প্রহরী হয়ে থাকব, আমি বিবাহ করব না এবং রাজত্ব আমি ধারি না, আমি রাজত্ব প্রতিপালন করব না, আমি হব কুরুকুলের অখণ্ড প্রহরী। মিলিটারি ক্যাম্পের সামনে লেখা দেখবেন অখণ্ড প্রহরী। তন্দ্রা নাই, পাহারা দিয়ে না। তখন এই মৎস্যগন্ধা নতুন নামে শিক্ষিত হন সত্যবতী। সত্যবতীর গর্ভে দুটো ছেলে হয়, চিত্রাঙ্গদ, বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদ, বিচিত্রবীর্য দুই ভাই মারা যায়, একজন যুদ্ধে আরেকজন ক্ষয়রোগে, মানে যক্ষা। তখন যে প্রবাদ বাক্য ছিল ভাসুর দ্বারা সন্তান উৎপাদন করা যায়, যখন ব্যাংকে চলে গিয়েছিলেন জন্মের পরে বলেছিলেন, মা তোমার যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে দিও। ব্যাসদেবকে ডাকলেন সন্তান উৎপাদনের জন্য। অম্বা, অম্বালিকা, অম্বিকা, তিন বোন স্বয়ংবর সভা থেকে বিশ্বদেব তাদের তুলে নিয়ে আসেন ভাইয়ের জন্য বিবাহ দেওয়ার জন্য। কিন্তু অম্বা বললেন, আমি স্বর্ণরাজের বাগদত্তা, আমাকে ফিরিয়ে দিয়ে আসো। তখন বিশ্বদেব স্বর্ণরাজার কাছে ফিরিয়ে দিতে গেলে বলে, যেহেতু ক্ষত্রিয়ের নিয়ম কারো হাত ধরলে তার স্ত্রী, হে বিশ্বদেব, আমি একে গ্রহণ করব না, তোমাকে গ্রহণ করতে হবে। এদিকে সে তো প্রতিজ্ঞাবদ্ধ, বিবাহ করবে না। তখন তাকে ফেরত দিলে সে প্রতিজ্ঞা করেছিল, বড় যদি কোনো ভারতবর্ষে যুদ্ধ হয় তাহলে আমি হব তোমার সম্মুখে বিহঙ্গতা। তখন বলেছিল, তুমি যদি বিহঙ্গতা হিসাবে দাঁড়াও, আমি সেদিনই যুদ্ধে অস্ত্র ত্যাগ করব। এই কুরুক্ষেত্রের যুদ্ধে বিহঙ্গতা যেদিন দেখেছিলেন সেই দিনই বিশ্বদেব সারেন্ডার করেছেন, আত্মসমর্পণ করেছিলেন। এদিকে অম্বা গেল, অম্বিকা, অম্বালিকা। সত্যবতী অম্বিকাকে বললেন, আমার পুত্র ব্যাসদেব এসেছে, তুমি তার সঙ্গ করো, তুমি তার সেবা করো। অম্বিকা গিয়েছিল, কিন্তু জটাধারী কৃষ্ণকায় অনেক বড় দেহ দেখে অম্বিকা ভীত হয়েছে।
হিরণ্যাক্ষকে হিরণ্যকশিপু সেই রোষে ক্ষোভে মন্দর নামক পর্বতে দিয়ে সাধনা করছে অমর অজর অপ্রতিদ্বন্দ্বী হবার জন্য। এদিকে দেব সেনাপতি ইন্দ্র দেব সৈন্যদের নিয়ে সুবর্ণ মণ্ডিত অমরাবতীকে আক্রমণ করেছে, অনেক অসুরদের হত্যা করেছে। শেষ পর্যন্ত জানতে পারলেন কয়াধু হিরণ্যকশিপুরের স্ত্রী কয়াধু, তার গর্ভে হিরণ্যকশিপুরের কয়াধুর গর্ভে সন্তান আছে। তখন হাত ধরে ইন্দ্রদেব নিয়ে যাচ্ছে, সম্মুখে পড়েছে নারদ মুনি। এতদিন শুনেছি অসুররা নারী হরণ করে, এখন দেখি দেবতারাও নারী হরণ করে। ইন্দ্রদেব বললেন ওর গর্ভে একটি অসুর সন্তান আছে, এটাকে মেরে ফেলে সসম্মানে কয়াধুকে অমরাবতীতে পৌঁছে দিল। তখন নারদ মুনি বললেন এইভাবে অসুর ধ্বংস হবে না, প্রয়োজন বোধে তুমি আমার কাছে, নারদ মুনি বললেন আমার কাছে ছেড়ে দাও, তোমাদের যাতে সহায়ক হয় সেই সন্তান আমি এর গর্ভের থেকে বের করে দিই। নারদ মুনি ভগবত ভজন শিক্ষা দিলেন, সেই গর্ভের থেকে বেরোলেন প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ ভক্ত হওয়ার জন্য দায়ী কে? মা। আজকাল মায়েরা জি বাংলা কার্ডও সাজায়, এর মধ্যে কি নেটের খারাপ খারাপ জিনিস আছে, মাথা খারাপ হয়ে যায় দেখুন। গর্ভে সন্তান থাকাকালীন মায়েরা এই জি বাংলা আর স্টার জলসায় দেখে, রেসলিং দেখে বেশি বেশি। তাই গর্ভের থেকে বেরিয়ে ঘরেও সন্ত্রাসীপনা করে, স্কুল কলেজেও করে, ইউনিভার্সিটিতেও করে, আবার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, যদি বড় নেতা হয়, সেখানে ওই সন্ত্রাসীপনাই করে। কারোর উপর নির্ভরশীল হবে আজকাল, আর সন্তানদের উপর নির্ভরশীল হবার কোনো কারণ নেই। এটা গেল ইতিহাস। এবার বলবো আমি দর্শন। রাজশাহী, মালদার, কোচবিহার, আপনি এগিয়ে বাজার দিয়ে দেখবেন এটা চুষা, এটা ল্যাংড়া, এটা রাজশাহী, মালদা, কোচবিহার, এই চারা আপনি শখ করে আপনার দুয়ারে জায়গা আছে, আপনি নিয়ে আসেন, নিয়ে এসে গাছটি রোপণ করলেন, তাকে লালন পালন করলেন, আপনি মালদার কোচবিহার খাবেন। সেই ফজলিয়াম গাছটি বড় হলো, 4-5 বছরের মধ্যে ফুলের আসল আম হলো, আমের সাইজটি সেই রকমই হলো, কিন্তু যখন রং উঠলো, পাক
মাটির কারণ। মাটি মানে মা। এখানে যদি কোনো ডাক্তার থেকে থাকে, এটা আমি সংক্ষিপ্তভাবে দর্শন বলবো না, এখন বলবো বিজ্ঞান। বাচ্চা পেটে এসেছে, ঢাকা ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছে, সাইডে লিখেছে বেড রেস্ট। বাড়িতে এসেই বলছে শাশুড়িকে, মা আমাকে এক গ্লাস জল দেন। শাশুড়ি বলছে, বৌমা সারাদিন তোমার শ্বশুর, তোমার দেবর, তোমার ননদ, চাকর বাকর সকলে সেবা করতে করতে আমি ফেটা হয়ে গেছি। তুমি এসে আমার কাছে জল চাইছো, তুমি এক গ্লাস জল ভরে খেতে পারো না? শাশুড়িকে বলছে, আরে ছোট লোকের বাচ্চা, আপনি কি বুঝবেন? আপনি কি লেখাপড়া জানেন? এই যে দেখেন প্রেসক্রিপশনটা, এই সাইডে লিখে দিয়েছেন বেড রেস্ট। যে বলতো বাচ্চা না হয় আমি বিছানায় শুয়ে যাই, আপনারই সব করতে হবে। দুইখান শাড়ি, দুইখান কাপড়ের জন্য, দুবেলা একটা ভাতের জন্য সেই শাশুড়ি সারা বছর কষ্ট করে গেল, তার বিনিময়ে ভবিষ্যতে কিছুই পেলেন না। বেড রেস্ট, এখন ওই বেড রেস্ট করতেছি, এখন বেড শুরু হয়ে গেছে, পিছনে ঘা হয়ে গেছে। ওই হাতে একটা বড় আমের আঠি আছে, আমের আঠি, ওই কি বলে, কি বলে, কি বলে রে, টেলিভিশনের সামনে ধরে আমের আঠির মতো বড়টা, হ্যাঁ, রিমোট। এই রিমোট নিয়ে সারাক্ষণ থাকে। এই স্টার জলসা, জি বাংলা,